পড়ছিলাম তত্ত্বচান, জানালার ধারে ছোট্ট মেয়েটি। জাপানিজ লেখক তেতসুকো কুরোয়ানাগির লেখা তত্ত্বচান বইটি বাংলায় অনুবাদ করেছেন চৈতি রহমান। আজ পড়ব দ্বিতীয় পর্ব, জানালার ধারে তত্ত্বচান। আসলে তত্ত্বচানের মায়ের মনের ঢিপঢিপানি আর একরাশ দুশ্চিন্তার কারণ হলো অল্প কয়দিন হয় তত্ত্বচানকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। অতি আশ্চর্যের ব্যাপার হলো প্রথম শ্রেণীতে থাকতেই সে বহিষ্কার হয়েছে। গত হফতার কথা। মাকে স্কুলে ডেকে পাঠিয়েছিল তত্ত্বচানের শিক্ষিকা। সোজাসুজি বলেছিলেন, আপনার কন্যাটি ক্লাসরুমের সব কিছুতে বিরক্ত করে। সত্যিই ওর সাথে আমি আর পেরে উঠছি না। দয়া করে ওকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করুন। মা অত্যন্ত অবাক হলেন। ছোট্ট তত্ত্বচান কি এমন করতে পারে যাতে ক্লাসরুমের সবাই বিরক্ত হয়? মায়ের প্রশ্নাকুল চোখের সামনে বসে তত্ত্বচানের কম বয়সী শিক্ষিকা চোখের পাতা বারবার ফেলতে ফেলতে ছোট করে ছাঁটা চুলে অত্যন্ত বিচলিত ভঙ্গিতে হাত বুলাতে বুলাতে ঘটনার বিশদ ব্যাখ্যা দিতে শুরু করলেন। গলায় তার রাজ্যের হতাশা। কি দিয়ে যে শুরু করি, যেমন ধরুন, সে ক্লাসের পড়া চলাকালীন সময় 100 বারের মতন তার ডেস্ক খোলে আর বন্ধ করে। সত্যি সত্যি 100 বার। আমি তাকে বলি প্রয়োজন না হলে যেন সে ডেস্ক বারবার না খোলে। তখন আপনার মেয়ে খাতা, পেন্সিল, রবার, বই সব কিছু ডেস্কের ভেতর রেখে একটা একটা করে বের করতে থাকে। আমি যখন স্বরে অক্ষরটি লিখতে বলি তখন আপনার মেয়ে ঢাকনা খুলে খাতা বের করে, তারপর সাথে সাথে ধপাস করে ঢাকনা বন্ধ করে। এরপর আবারও ডেস্ক খুলে পেন্সিল বের করে, আবার ধপাস শব্দে ঢাকনা বন্ধ করে। তারপর আবার মোছার জন্য রবার বের করে, ফের ধপাস শব্দে ঢাকনা ফেলে দেয়। স্বরেও লেখা শেষ হয়ে গেলেই সে তার সব জিনিসপত্র ডেস্কে ঢুকিয়ে ফেলে। আমি যখন স্বরেয়া লিখতে বলি তখন সে ফের একটা একটা করে সব বের করে আর সশব্দে ঢাকনা ফেলে দেয়। এরপরে ফের সব ঢুকিয়ে ফেলে। আবার রস্বই লেখার সময় সে একইভাবে এসবের পুনরাবৃত্তি ঘটায়। তার এতবার ডেস্ক খোলা আর বন্ধ করা দেখতে দেখতে আমার মাথা ঘুরতে থাকে। কিন্তু অক্ষর লিখতে হলে ওসব বের করা দরকার, তাই আমি ওকে কিছু বলতেও পারি না। এসব বলার সময় যেন শিক্ষিকা সেসব ফের দেখতে পেয়ে শিউরে ওঠেন। তার আঁখি পল্লব আরও বেশি পিটপিট করতে থাকে। মা যেন একটু একটু বুঝতে পারলেন কেন তত্ত্বচান ডেস্কের ঢাকনা খোলে আর বন্ধ করে। প্রথম দিন স্কুল থেকে ফিরেই সে খুশি খুশি গলায় বলেছিল যে স্কুল তার চমৎকার লেগেছে। ডেস্কগুলো বাড়ির ডেস্কের মতন নয়, চমৎকার বাক্সের মতন করে খোলা যায়। মা যেন স্পষ্ট দেখতে পেলেন যে ডেস্কের নতুনত্বে মজা পেয়ে তত্ত্বচান ডেস্ক খুলছে আর বন্ধ করছে বারবার। অভ্যস্ত হয়ে গেলেই সে আর অমন করবে না। তাই তিনি শিক্ষিকাকে বললেন, ঠিক আছে, আমি ওকে এই ব্যাপারে না হয় ভালো মতন বুঝিয়ে বলবো। কিন্তু শিক্ষিকা চোখ বড় বড় করে বলে উঠলেন, না না, শুধু এইটুকু হলে আমি নিজেই বুঝিয়ে সুঝিয়ে নিতাম ওকে। মা একেবারে মিইয়ে গেলেন কথা শুনে। শিক্ষিকা যেন ভূতের গল্প বলছেন এমন ফিসফিসিয়ে গলায় বললেন, পড়াতে পড়াতে যখন খেয়াল করি যে সে ডেস্ক দিয়ে কোনো শব্দ করছে না, তখন দেখি সে দাঁড়িয়ে আছে। ক্লাসের পুরোটা সময় সে দাঁড়িয়ে থাকে। মা বিস্ময়ে হতবাক, তবুও কোনো মতে গলায় আওয়াজ ফুটিয়ে বললেন, দাঁড়িয়ে থাকে? কোথায় দাঁড়িয়ে থাকে? শিক্ষিকা শ্বাস ছেড়ে ফোঁস করে বললেন, ক্লাস ঘরের জানালার ধারে। হতবুদ্ধি মা ফের বলেন, জানালার ধারে সে কি করে? শিক্ষিকা 2 হাত উপরে তুলে হাল ছাড়ার ভঙ্গিতে বললেন, সে জানালায় দাঁড়িয়ে বিজ্ঞাপনের বাজনদার চিন্দনাইয়াদের ডেকে গান বাজনা করতে বলে। শিক্ষিকার বয়ানের সারাংশ দাঁড়ালো এমন, প্রথম ঘন্টায় তত্ত্বচান ডেস্ক দিয়ে অনবরত শব্দ করে, তারপর সে ডেস্ক ছেড়ে জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে। শিক্ষিকা মনে করেন চুপচাপ দাঁড়ালে সমস্যার কিছু নেই, কিন্তু তত্ত্বচান উচ্চকণ্ঠে চেঁচাতে থাকে, চিন্দনাইয়াসান, এদিকে এদিকে। তত্ত্বচানের সৌভাগ্য আর শিক্ষিকার দুর্ভাগ্য যে এই ক্লাসরুম নিচতলায় আর এর জানালার বাইরেই রাস্তা। ক্লাসরুম আর রাস্তার মাঝে নিচু ঝোপালো গাছের বেড়া ছাড়া কিছু নেই।
তাই তত্ত্বচান রাস্তার লোকেদের সাথে কথা বলতে পারত অনায়াসে। স্কুলের পাশের রাস্তা দিয়ে যাবার সময় গাইয়ে বাজিয়ে পণ্যের বিজ্ঞাপন করা চিন্তনাইয়ারা শব্দ করে না, কিন্তু তত্ত্বচান তাদের ডেকে ক্লাসের সবার দিকে ফিরে বলে, এসেছে এসেছে। আর তখন বাচ্চারা সবাই জানালায় গিয়ে ভিড় করে। এত বাচ্চার অনুরোধে চিন্দনাইয়া দলটি ঘণ্টা ঢাক বেহালা বাজিয়ে চমৎকার গান গাইতে থাকে। গান বাজনা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষিকা ক্লাসের ব্ল্যাকবোর্ডের সামনে অপেক্ষা করতে থাকেন। তিনি নিজেকে বোঝান যে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। একটা গান বাজানো শেষ হলে বাজিয়ে চিন্তনাইয়া দলটি চলে যায়। বাচ্চারা যে যার ডেস্কে ফিরে আসে। কিন্তু আশ্চর্য ব্যাপার যে তত্ত্বচান তখনও জানালার কাছ থেকে সরে না। শিক্ষিকা তাকে ডেস্কে বসতে বললে সে উত্তর দেয় যে অন্য একটা চিন্তনাইয়া দল যদি আসে তাদেরকেও দেখতে হবে তো। সারাদিন এমন ধারা চলতে থাকলে ক্লাস নিতে পারি না একদম, মন খারাপ করে শিক্ষিকা বললেন। শিক্ষিকার বিরস মুখখানা দেখে মায়ের মনে হলো বেচারি সত্যি সত্যি চূড়ান্ত অসুবিধার মধ্যেই আছেন। এমন সময় শিক্ষিকা ফের বলে উঠলেন, তাছাড়া আরও কিছু আছে নাকি? যেন অসহায়ের মতন জলে ডুবে যেতে যেতে মা কোনো মতে বলে উঠলেন। শিক্ষিকা অল্প অল্প শ্বাস টানছেন, পিটপিট করছেন চোখ। কালো সে জানালায় দাঁড়িয়ে চিন্তনাইয়া দলের জন্য অপেক্ষা করছে চুপচাপ, আর আমি সেই সুযোগে অন্যদের পড়াচ্ছি। হঠাৎ সে চিৎকার করে উঠল, কি করছো তোমরা? এই বলে বাচ্চারা সব ওর দিকে ঘুরে গেল। পড়া বন্ধ হয়ে গেল। সে আবার চেঁচালো, কি করছো তোমরা? আমি কাউকে দেখতে পেলাম না, এমনকি কেউ উত্তরও দিল না। সে চেঁচিয়েই যাচ্ছিল একতরফা। তাই আমি দেখতে গেলাম যে ও কাকে বলছে। গিয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি ঘুলঘুলিতে দুটো শোয়ালো পাখি বাসা করছে। তত্ত্বচান ওদেরকেই জিজ্ঞেস করছিল, ওরা উত্তর দিচ্ছিল না। মানে আমি জানি বাচ্চারা পাখিদের সাথে কথা বলতেই পারে, তবে কিনা ক্লাস চলাকালীন কথা বলা কি ঠিক? পড়াশোনা হয় না যে একদম। মা ডাঙায় তোলা পাইক মাছের মতন খাবি খেতে খেতে কিছু একটা বলার জন্য হাঁ করতেই শিক্ষিকা ফের বলতে শুরু করলেন, তারপর ধরুন প্রথম ছবি আঁকার ক্লাস। আমি বলেছি সবাইকে জাতীয় পতাকা আঁকতে। অন্য বাচ্চারা ঠিকঠাক কাগজে গোলাকার লাল সূর্যটা আঁকলো, কিন্তু আপনার মেয়ে আঁকলো নৌবাহিনীর পতাকা। আমি ভাবলাম থাক, ছোট মানুষ যা আঁকে তাই ভালো। কিন্তু সে এবারে পতাকার চারপাশে সুতোর ঝালর আঁকতে শুরু করলো, বয় স্কাউটদের পতাকায় যেমন থাকে। আমি ভাবলাম যা মন চায় আঁকতে থাকুক। কিন্তু সে ঝালর আঁকতে শুরু করলো কাগজের বাইরে ডেস্ক পর্যন্ত। ডেস্কের উপর সে ঝালর এঁকে ফেলল। এমন হলুদ মোম রং লেগে গেল ডেস্কে যে তা অনেক মোছার পরেও গেল না। সৌভাগ্য যে কাগজের মাত্র 3 দিকে হলুদ রং পড়েছিল। মা তুতলে উঠে বললেন, 3 দিকে মা মানে? ক্লান্ত শিক্ষিকা কোনো মতে বললেন, পতাকার খুঁটি ছিল এক পাশে, তাই ঝালর 3 দিকে এঁকেছে। মা বললেন, ওহ 3 দিকে। আরও ক্লান্তি মেশানো গলায় শিক্ষিকা উত্তর দিলেন, পতাকার খুঁটির বেশিরভাগটা এঁকেছে কাগজের বাইরে, ডেস্কের উপর। এখনও তার ডেস্কের উপরেই আঁকা আছে। তারপর শিক্ষিকা যেন উপসংহার টেনে বললেন, শুধু আমাকেই যে জ্বালাচ্ছে তা নয়, পাশের ক্লাসের শিক্ষিকাও একেবারে জেরবার হয়ে পড়েছেন। মহাবিপদ। এইসবের পর মনস্থির না করে আর উপায় ছিল না মায়ের। তত্ত্বচানের জন্য ক্লাসের অন্য বাচ্চাদের অসুবিধা হচ্ছে, পড়া হচ্ছে না। তাকে অন্য স্কুলে সরিয়ে নেয়াই ভালো। এমন কোনো স্কুল যেখানে তত্ত্বচানের মনটা বোঝার চেষ্টা করা হবে যত্ন করে, আর তাকে অন্যদের সাথে মিলেমিশে চলতেও শেখানো হবে। বহু খোঁজ তালাশ করে অবশেষে যে স্কুলের খবর পেয়েছেন সেখানেই আজ যাচ্ছেন মা বেটিতে। স্কুল থেকে বহিষ্কারের কথাটা মা এখনও তত্ত্বচানকে বলেননি। যদি তার মনের উপর কোনো রকম চাপ পড়ে, যদি সে দুঃখ পায়, তাই ভেবেছেন বড় হলে তাকে সব বুঝিয়ে বলবেন। এখন শুধু বলেছেন, নতুন স্কুলে ভর্তি করব তোমায়, শুনেছি চমৎকার স্কুল ওটা। তত্ত্বচান খুশি হয়েই বলল, কি মজা। তারপর কি জানি ভেবে নিয়ে বলল, কিন্তু। মা অজানা আশঙ্কায় ভীত হলেন। তবে কি তত্ত্বচান বুঝে ফেলেছে তাকে বের করে দেয়া হয়েছে? ঝলমলে হাসি ছুড়ে দিয়ে তত্ত্বচান বলল, কিন্তু মা, এই স্কুলেও কি চিন্তনাইয়ারা আসে?
নতুন স্কুল। স্কুলের ফটকের কাছাকাছি এসে তত্ত্বচান থামল। সে ঠিক বুঝতে পারছিল না এ আদৌ স্কুলের ফটক কিনা। এই সেদিন অবধি সে যে স্কুলে পড়ত তার ফটকখানা ছিল মজবুত ইটের থামের, আর তাতে বড় বড় অক্ষরে স্কুলের নাম লেখা ছিল। এই স্কুলের ফটকে থামের বদলে দুটি গাছের গুঁড়ি, তাও আবার জ্যান্ত গাছের গুঁড়ি। দিব্যি ডালপালা পাতাওয়ালা ফটকখানা। তত্ত্বচান মাকে বলল, দেখো মা, ফটকটা দেখছি মাটি থেকে গজিয়েছে। নিশ্চয়ই এটা বাড়তে বাড়তে একদিন বিদ্যুতের খুঁটির চেয়ে উঁচু হয়ে যাবে। আসলেই ফটকের খুঁটি বলতে ছিল কেবল দুটি গাছ। তত্ত্বচান ঘাড় কাত করল, কারণ গাছের গায়ে ঝোলানো স্কুলের নাম ফলকটি বাতাসে হেলে গেছিল। তত্ত্বচান ঘাড় কাত করেই বানান করে করে ফলকে লেখা স্কুলের নাম পড়তে শুরু করলো। তোমোয়েগাকুয়েনো বিদ্যালয়। তারপর মাকে তোমোয়ে অর্থ জিজ্ঞাসা করতে গিয়ে থমকে গেল। কি জানি দেখেছে সে, এমন কিছু একটা যা তার স্বপ্ন বলে মনে হচ্ছিল। ফটকের সামনেই বাগান আর যত্ন করে কেটে রাখা ঝোপঝাড়। তত্ত্বচান ঝোপের ফাঁকে মাথা ঢুকিয়ে অবাক চোখে দেখছিল। বিস্মিত চোখে সে তার মাকে জিজ্ঞেস করল, মা, ওটা কি সত্যি সত্যি রেলগাড়ি? হ্যাঁ, ওটা ছিল সত্যি সত্যিই রেলগাড়ি। স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে কয়েকটা রেলগাড়ির কামরা। ওগুলো আর চলে বেড়ায় না, আসলে কি না ওগুলো এখন ক্লাসরুম। মোট 6খানা কামরা সারি বেঁধে দাঁড়িয়ে আছে মাঠে। রেলগাড়িতে স্কুল! তত্ত্বচানের বিস্ময় আর আনন্দ মেশানো গলায় বলল। রেলগাড়ির মতন করে সাজিয়ে রাখা কামরাগুলো প্রত্যুষের মিষ্টি রোদে ঝকমক করছিল। ঝোপঝাড়ের ভেতর থেকে মাথা বাড়িয়ে ঝিলিক মাখা চোখে উকি দেয়া শিশুটির গালেও পড়েছিল রোদ্দুর। ঝলমল করছিল তার মুখ। আহ, দারুণ স্কুল! চমক ভাঙলে খুশির একটা চিৎকার দিয়েই রেলগাড়ির দিকে দৌড়তে শুরু করলো তত্ত্বচান। প্রাণপণে দৌড় লাগিয়ে মায়ের দিকে ফিরে বলল, তাড়াতাড়ি চলো, রেলগাড়িতে চড়ি। মা আগে বাস্কেটবল খেলোয়াড় ছিলেন, দৌড়তে ভালোই পারেন তিনি। তাই তত্ত্বচান রেলগাড়িতে উঠতে যাবার মুখেই দৌড়ে গিয়ে তার ফ্রক চেপে ধরলেন মা। শক্ত হাতে ধরে রেখে বললেন, না, এ হলো ক্লাস ঘর, তুমি এখনও ভর্তি হওনি। যদি রেলগাড়িতে চড়তে চাও তাহলে প্রধান শিক্ষকের সাথে ঠিকঠাক কথা বলতে হবে তোমায়। এখন তার সাথেই দেখা হবে। যদি ভালোভাবে কথা বলো তাহলেই তুমি রেলগাড়ি ক্লাস ঘরে বসতে পারবে, বুঝেছ? এ বড়ই দুঃখের ব্যাপার স্যাপার যে এখনই রেলগাড়িতে চড়া যাচ্ছে না, তবে সে মায়ের কথা মতো কাজ করবে বলেই ভেবে নিল। তারপর বলল, আর তারপর আরও ব্যস্তভাবে বলল, এই স্কুল আমার অনেক অনেক ভালো লেগেছে। মায়ের ইচ্ছে হলো একটা রূঢ় কথা বলতে। তত্ত্বচানের এই স্কুল ভালো লেগেছে কি না সেটা বড় কথা নয়, বড় কথা হলো প্রধান শিক্ষকের তাকে ভালো লাগে কি না। কিন্তু তিনি চুপচাপ তত্ত্বচানের ফ্রক ছেড়ে দিয়ে তার হাতটি ধরে প্রধান শিক্ষকের ঘরের দিকে চললেন। রেলগাড়ির কামরাগুলো শুনশান, মনে হয় কেবলই প্রথম ঘন্টার ক্লাস বসেছে। ছোট খেলার মাঠকে ঘিরে কোনো দেয়াল নেই, আছে সমান করে ছাঁটা ঝোপঝাড়ের বেড়া, এর মাঝে মাঝে লাল হলুদ উজ্জ্বল ফুলে ছোপানো কেয়ারি। প্রধান শিক্ষকের ঘর ট্রেন কামরায় ছিল না। ফটক থেকে একেবারে সোজাসুজি দেখা যায় তার ঘর। 7খানা পাথরের সিঁড়ি দিয়ে তৈরি করা প্রায় গোলাকার এক চত্বরের ডান দিক দিয়ে উঠে যেতে হয় তার ঘরে। তত্ত্বচান খুশিতে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙল। একেবারে উপরের ধাপে পৌঁছে হঠাৎ করেই থেমে গেল। তারপর পেছন ঘুরতে গিয়ে মায়ের সাথে প্রায় গুঁতো খেতেই যাচ্ছিল সে। উদ্বিগ্ন মা ভাবলেন, মেয়ের বুঝি স্কুল সম্বন্ধে মন বদলে গেছে, তাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? ভয়ানক গম্ভীর ভঙ্গিতে ফিসফিসিয়ে মাকে বলল তত্ত্বচান, যার সাথে আমরা দেখা করতে যাচ্ছি তিনি রেল স্টেশনের লোক, তাই না? মা অত্যন্ত ধৈর্যশীল, তাছাড়া হাসি তামাশা আর মজাদার কথাও বলতে পারতেন বেশ। মানে তিনি ছিলেন খুবই সমজদার একজন নারী। তত্ত্বচানের গালে আদর ভরে নিজের গাল ঘষে দিয়ে তত্ত্বচানের মতোই ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, কেন তোমার এ কথা মনে হলো সোনা? তত্ত্বচান আরও ফিসফিসিয়ে বলল, কারণ তুমি বললে তিনি নাকি প্রধান শিক্ষক, কিন্তু তার এতগুলো রেলগাড়ি আছে, তার মানে তিনি আসলে স্টেশনের লোক, তাই না? তত্ত্বচানের সন্দেহ মায়ের কাছে খুবই স্বাভাবিক বলেই মনে হলো।
কারণ পুরনো রেলগাড়ির কামরায় স্কুল তৈরি করা অদ্ভুত ব্যাপারই বটে। তবে এই মুহূর্তে এসব কথা ব্যাখ্যা করার সময় মায়ের হাতে ছিল না। তাই তিনি বললেন, তুমি নিজেই প্রধান শিক্ষককে কথাটা জিজ্ঞেস করে দেখো কেমন। আর তোমার বাবার কথাটা মিলিয়ে দেখো। তোমার বাবা বেহালা বাজান, তার অনেকগুলো বেহালা আছে বাড়িতে, কিন্তু তাই বলে তো আর আমাদের বাড়িটা বেহালার দোকান নয়। তোমার বাবাকেও বেহালার দোকানদার বলে কেউ ডাকে না, তাই না? হুম, তাই তো। একমত হয়ে তোত্তচান মায়ের হাতটি তার ছোট্ট মুঠোয় ধরল প্রধান শিক্ষকের ঘরে ঢুকবে বলে।